আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে এমন একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি যা আপনাদের হৃদয়কে কাঁপিয়ে দেবে। একটি 11 বছরের মেয়ে স্কুলের বাথরুমের মধ্যে আরেকটি বাচ্চার জন্ম দিল। মেয়েটি ক্লাস 7-এ পড়ত। তার এই ঘটনা দেখার জন্য হাজার হাজার মানুষ ওই স্কুলে জমা হতে লাগলো। এই ঘটনাটি এত মর্মাহত যে স্কুলে উপস্থিত থাকা হাজার হাজার মানুষ হতভম্ব হয়ে গেল। তবে সকলেরই মাঝে একটা প্রশ্ন, যে স্কুল পড়ুয়া এত ছোট মেয়ের সাথে এ ঘটনা কিভাবে ঘটলো বা কে ঘটালো, এবং এই মেয়েটি বাচ্চা জন্ম দেওয়ার পরে তার কি হয়েছিল। আমি 100% গ্যারান্টি দিচ্ছি, এ ঘটনাটি আপনি সম্পূর্ণ শোনার পরে হতভম্ব না হয়ে পারবেন না। আমাদের আজকের এই ভিডিওটি শুধুমাত্র শোনার জন্য নয়, বরং প্রত্যেকটা পরিবারের জন্য একটা শিক্ষণীয় বিষয়। বিশেষ করে যাদের পরিবারের মেয়ে আছে এবং যে সমস্ত মেয়েরা স্কুল কলেজে লেখাপড়া করে, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শিক্ষা গ্রহণ করবেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা ভিডিওটি দেখুন এবং আপনার পরিবারের নিকট শেয়ার করে দিন, যাতে করে প্রত্যেকে সচেতন হতে পারে এবং এরকম ভুল থেকে প্রত্যেকে যেন বাঁচতে পারে এবং আপনার সন্তানরাও যেন এরকম ভুল থেকে মুক্তি পেতে পারে। তাই চলুন আর দেরি না করে মূল ঘটনাটি আলোচনা করা যাক। এই ঘটনাটি সেই স্কুলের এক কর্মকর্তা এবং এক শিক্ষিকার নিজের মুখ থেকে শোনা। তাহলে চলুন তার নিজের মুখের ভাষ্য অনুযায়ী ঘটনাটি শোনা যাক। এই মহিলাটি বলল, এই ঘটনাটি আমার নিজেরই দেখা এবং নিজেরই অভিজ্ঞতা থেকে বলছি। প্রতিদিনের মতো সেই দিনও আমি সকলের আগে স্কুলে পৌঁছাই, কিন্তু তখনও স্টাফ রুম একেবারে ফাঁকা, চারপাশে নীরব, কোনো মানুষজন নেই। আমার আসার পথে রাস্তার দুপাশের দোকানগুলি খোলা এবং যার যার কাজে প্রত্যেকে ব্যস্ত, এবং আমার স্বামী প্রত্যেক দিনের মতো সেই দিনও আমাকে স্কুলে পৌঁছে দিয়ে তার কর্মস্থলে চলে গেলেন। তাই আমি একা একা স্কুলে বসে থাকলাম এবং সেই দিন আমার প্রচণ্ড পেটে ব্যথা শুরু করলো। তখন মনে করলাম ওয়াশরুমে চলে গিয়ে বোরকাটা খুলি, হয়তো ওখানে গেলে কিছুটা স্বস্তি পাবো। এই কথা ভেবে আমি স্টাফদের রুমের দিকে অগ্রসর হলাম এবং তখন পেটে আরও বেশি ব্যথা শুরু করলো। আমি ভাবলাম মনে হয় আমার পিরিয়ডের সময় হয়ে গেছে। আর সব সময় আমার ব্যাগের মধ্যে 2-1টা প্যাড থাকতো, না জানি কখন কি হয়ে যায়। কিন্তু সেদিন ভাগ্যক্রমে আমার ব্যাগে একটি প্যাড ছিল। তখন আশেপাশে তাকিয়ে দেখি কেউ স্কুলে আসে নাই। তাই শিক্ষকদের ওয়াশরুমে না গিয়ে ছাত্রীদের ওয়াশরুমে গেলাম, যাতে সমস্যার সমাধান তাড়াতাড়ি হয়ে যায়। সুপ্রিয় দর্শক, কিন্তু ওয়াশরুমে যা দেখলাম তাতে আমার সমস্ত শরীর অবশ হয়ে গেল এবং আমার চিৎকার শুনে সমস্ত স্কুলের ভিতরে এবং সমস্ত এলাকার মধ্যে একটা হই হুল্লোড় শুরু হয়ে গেল এবং এই ঘটনা শুনে প্রত্যেকের মাথায় যেন বাজ পড়ে গেল। এ ঘটনা দেখে আমি নিজেই বুঝতে পারছি না যে আমি কি করব। ইতিমধ্যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এবং স্কুলের ছাত্রীরা চলে আসলো। সকলে শুনে হতভম্ব হয়ে গেল। একটা এমন কাহিনী বা এমন ঘটনা ঘটে গেল সকলের নিকট অবিশ্বাস্য, যে এমন ঘটনা আমাদের এই স্কুলে ঘটতে পারে। কেউই বিশ্বাস করতে পারছে না। তারপরে স্কুলের প্রিন্সিপাল এক কর্মচারীকে ডেকে সেই ওয়াশরুমে পাঠালেন। তখন সেই কর্মচারী কিছুক্ষণ পর কাপড় দিয়ে নাক মুখ ঢেকে চলে আসলেন এবং তার চেহারায় আতঙ্কের ছাপ। তার চেহারায় এমন আতঙ্কের ছাপ যেন কেউ কিছু জিজ্ঞেস করার সাহস পাচ্ছিল না। তখন প্রিন্সিপাল সাহেবা আরেকটা মেয়ে কর্মচারীকে ডেকে সেই ওয়াশরুমে পাঠালেন। তখন সেই কর্মচারী যে দেখে একটি মেয়ের করুণ অবস্থা, তখন সে এসে প্রিন্সিপাল সাহেবকে বলল। তখন প্রিন্সিপাল তাকে তার রুমে নিয়ে আসার জন্য অনুরোধ করা হলো। তারপরে আরও কয়েকজন মহিলা গিয়ে সেই ওয়াশরুম থেকে ওই মেয়েটিকে নিয়ে প্রিন্সিপালের রুমে নিয়ে আসলেন। প্রিন্সিপাল সেই মেয়েটিকে দেখে হতভম্ব হয়ে গেলেন এবং দেখলেন মেয়েটি খুব অসুস্থ অবস্থায় পড়ে আছে এবং রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং কোনো কথা বলতে পারছে না, ভালো করে নিঃশ্বাস নিতেও পারছে না। তখন কর্মচারীকে বললেন, এই ঘটনা যদি পুলিশি কেসের দিকে নিয়ে যাওয়া হয় তাহলে স্কুলে বদনামে শেষ হবে না। প্রিয় দর্শক,
তাই তাকে সেই মুহূর্তে হাসপাতালে নিয়ে যেতে হবে। তাই তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলো। কেননা ওই মুহূর্তে ওই মেয়েটির খুব রক্তক্ষরণ হচ্ছিল। যেভাবেই হোক এই মুহূর্তে যদি মেয়েটির রক্তক্ষরণ বন্ধ করা না যায় তাহলে মেয়েটি মারা যেতে পারে। তাই তাকে ভালো চিকিৎসার প্রয়োজন। হাসপাতালে তাকে ভালো পর্যবেক্ষণে রাখা হলো। ডাক্তার নার্সরা খুব হতভম্ব হয়ে গেল। তখন সকলেই শুধু ভাবতে লাগলো, এরকম অপরাধ আর কত দেখব। সবার মুখে শুধু চিন্তার ভাস। এরপরে ডাক্তাররা বলল, সকলে নিচে অপেক্ষা করুন, আমরা এই মেয়েটিকে নিয়ে উপরে চলে যাই এবং ওখানে চিকিৎসা করব। তখন প্রিন্সিপাল সাহেবা আমাকে বললেন, এই মেয়ে তোমার তত্ত্বাবধানে ছিল, কতদিন যাবৎ তার সাথে এরকম ব্যবহার করা হয়েছে? এটা একদিনের ঘটনা হতে পারে না, বহুদিন হয়তো এই ঘটনা চলে আসছে। তুমি তাড়াতাড়ি বলো এই মেয়েটির সাথে কি হয়েছে। তখন আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। শুধু আমি বললাম, এই মেয়েটিকে অনেক দিন ধরে এরকমটা আমি লক্ষ্য করছি। ইতিমধ্যে অন্যান্য শিক্ষকরা প্রিন্সিপাল সাহেবকে ফোন করে জানালেন, ইতিমধ্যে সব জায়গায় ওই মেয়েটিকে নিয়ে গুঞ্জন ও আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে। এই কথা শুনে প্রিন্সিপাল সাহেবা খুব চিন্তায় পড়ে গেলেন যে এরকম ঘটনা স্কুলের সম্মান নষ্ট করছে এবং আমাদেরও সম্মান নষ্ট করছে। এরপরে প্রিন্সিপাল সাহেবা আমাকে বললেন, এই মেয়েটির পরিবারের কাউকে এখনো ডেকে আনো। এই মেয়েটির নাম ছিল জয়নাব। আমি তার মাকে ডেকে আনলাম। এই মেয়েটির আর কোনো আত্মীয় স্বজন ছিল না, তার কোনো বাবা ছিল না, তার কোনো ভাই বোন ছিল না। একমাত্র তার ছায়া হিসেবে থাকলো তার মা। তার মাকে তখন ডেকে আনা হলো এবং তার মা যখন হাসপাতালে গেল, এ ঘটনা দেখে তিনি জোরে জোরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। তখন সে আমাদেরকে দোষারোপ করতে চাইল, এর জন্য নাকি আমরা শিক্ষক শিক্ষিকারাই দায়ী। আশপাশের লোকজন জড়ো হতে লাগলো এবং এই ঘটনা একটা নাটকীয় রূপ নিল। প্রিন্সিপাল সাহেবা তার মাকে শান্ত হওয়ার আশ্বাস দিলেন এবং বললেন, যদি পরিবেশ এরকম ঘোলাটে করেন তাহলে আপনার ইজ্জত সম্মানের হানি হবে, আপনার মেয়ের সম্মানের হানি হবে, আমাদেরও ইজ্জতের সম্মান হানি হবে। তাই ধৈর্য ধারণ করুন এবং দেখি কোনো একটা সমাধান করা যায় কিনা। প্রিন্সিপাল সাহেবা আমাকে বললেন, তুমি বলো এখানে কি হয়েছে। তখন আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না, বরং আমি ভয় পেয়ে গেলাম। যখন ওয়াশরুমে আমি গিয়ে তার রক্তাক্ত শরীর এবং রক্তাক্ত জামা দেখলাম, তাই আমি কি বলবো বুঝে উঠতে পারছি না। কেননা আমি ঘাবড়ে গিয়েছি, আমি নিজেও ঘাবড়ে গেলাম। তারপরে আমি রিক্সা করে বাড়ি চলে গেলাম এবং গোসল করে আবার আমি হাসপাতালে চলে আসলাম। হাসপাতালে এসে দেখলাম জয়নাব আগের চাইতে অনেকটা সুস্থ, কিন্তু এখন পর্যন্ত চোখ খোলেনি। আমি জয়নাবকে দেখতে চেয়েছিলাম, কিন্তু ডাক্তাররা দেখতে দেয়নি। তখন জয়নাবের মা আমার দিকে আসলো এবং আমাকে জড়িয়ে ধরে ফুঁফিয়ে ফুঁফিয়ে কাঁদতে লাগলো এবং সে বলল, আমি একজন বিধবা মহিলা, আমি অন্যের বাসায় কাজ করি। আমি মনে করেছিলাম আমার মেয়েটা স্কুলে লেখাপড়া করে ভালো মানুষ হবে, বড় চাকরি করবে, কিন্তু আজকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। এই কথা বলে শুধু কাঁদে আর বলে, হায় রে কপাল, আমার মেয়ে স্কুলে এতটা নির্যাতিত হবে এটা কখনো বুঝতে পারি নাই। তখন আমি তাকে বললাম, আপনি এটা কি করে জানলেন যে এটা এই স্কুলেই হয়েছে, এ ঘটনা এই স্কুলেই সংঘটিত হয়েছে? তখন সে বলল, আমার মেয়ে বেশ কিছুদিন ধরে স্কুলকে ঘৃণা করে এবং আমাকে বলে আমার স্কুলে যেতে ভালো লাগে না। যখন স্কুল ড্রেস পরতো তখনও সে স্কুল ড্রেসকে ঘৃণা করত। যখন স্কুল ড্রেসকে আমি ধুয়ে দিতাম তখনও সে স্কুল ড্রেসকে ঘৃণা করত। তবু সে কেঁদে ফেলতো। স্কুলের কথা শুনলেই ওর মনটা খারাপ হয়ে যেত। কিন্তু আমি বুঝতে পারিনি, মনে করেছি হয়তো এখন ছোট তাই স্কুলে যেতে চাচ্ছে না। এখন ছোট তাই স্কুলে যেতে চাচ্ছে না, বড় হলে ঠিক হয়ে যাবে। আমি ওখান থেকে বাড়িতে চলে আসলাম। এর পরের দিন স্কুলে গেলাম এবং প্রিন্সিপাল সাহেবের কাছে গেলাম এবং তাকে বললাম, জয়নাবের ঘটনাটি এইভাবে আর কতদিন চাপা দিয়ে রাখবেন? একটা মামলা করা হোক, কেননা আমাদের স্কুলে এরকম ঘটনা যেন আর না ঘটে। তখন প্রিন্সিপাল সাহেবা আমাকে বললেন, তুমি বাচ্চা মেয়েটার জন্য অনেক বেশি ভাবছো তাই না? এত ভাবার দরকার কি? তুমি চুপচাপ বসে থাকো,
আমি স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকার সাথে কথা বললাম, কিন্তু কেউ যেন আমাকে সাহায্য করতে চাইছে না। আমি এখন অনেক চিন্তিত হয়ে পড়লাম। এত বড় সর্বনাশটা কে করলো? কেই বা এর অপরাধী? পরে আমি ক্লাসরুমে গেলাম এবং সমস্ত ছাত্রছাত্রীকে জিজ্ঞেস করলাম জয়নবের ব্যাপারে। ওরা সকলে বলে কিছুদিন থেকে ওর মনটা যেন কেমন চিন্তিত চিন্তিত, কেমন যেন স্কুলে আসতে চাচ্ছে না, স্কুলে ওর জন্য ভালো লাগে না। এছাড়া আমরা বেশি কিছু জানতাম না। এর কিছুক্ষণ পরে তার এক বান্ধবী সে বলল, কয়েক মাস আগে আমাদের এক সহকারী শিক্ষক ক্লাসে বসে জয়নবকে বলল, যখন স্কুল ছুটি হয়ে যাবে তুই এখানে বসে থাকবি, বাড়িতে যাবি না। এরকম মাঝে মাঝে জয়নবকে বলতো ছুটির পর এখানে থাকতে। তখন থেকে ও যেন কেমন করতেছে, তখন থেকে ওর মনটা খারাপ দেখে আবার মাঝে মাঝে সে থেকে যেত। আমরা জানি না ওর সাথে কি হয়েছে। শুধু এই ঘটনা, শুধু কি জয়নবের সাথে এরকম করা হয়েছে, নাকি আরো অনেক মেয়ের সাথে হয়েছে? এরকম সে কত মেয়ের ইজ্জত নষ্ট করেছে, কত মেয়েকে এত বড় ক্ষতি করেছে। এগুলো মেয়ের আর্তনাদ কে শুনবে? শোনার কি কেউ আছে? এরপরে আমি সেই সহকারী শিক্ষকের স্টাফে রুমে রাখলাম এবং তাকে জিজ্ঞেস করলাম জয়নবের ব্যাপারে সে কিছু জানে কিনা। তখন সেই শিক্ষক বলল, কেন আপনি আমাকে সন্দেহ করছেন? আমি বললাম, সন্দেহ করছি না, কিন্তু আপনি মাঝে মাঝে জয়নবকে স্কুল ছুটির পরে রেখে দিতেন, তাই আমার মনটাকে ভাবিয়ে তুলেছে। তখন শিক্ষক বলল, দেখুন ম্যাডাম, গত ৫ মাস আগে আমার স্ত্রীও একটা সন্তান জন্ম দিয়েছে। আমি একজন মেয়ের বাবা, তাই সমস্ত ছাত্রছাত্রীদের দেখাশোনার ভার আমার এবং আমি তাদের গার্ডিয়ান। আমার কাছে আমানত। এরকম কাজ আমি করতে পারি না। আমার সমস্ত ছাত্রছাত্রীর কাছে একটু ফ্রি একটু ফ্রি ছিলাম, যাতে ওদের সমস্ত প্রশ্ন আমার কাছে করতে পারে। কেননা সাধারণত মেয়েরা পুরুষ শিক্ষকের কাছে কোনো প্রশ্ন করতে সাহস পায় না বা দ্বিধাবোধ করে। আমি কিছুদিন ধরে দেখলাম জয়নবের মনটা খুব খারাপ। জয়নব কম্পিউটারে খুব পারদর্শী ছিল, তাই আমি ওর মনটাকে ভালো করার জন্য স্কুল ছুটির পরে ওকে থাকতে বলতাম এবং কম্পিউটার চালাতে বলতাম, হয়তো ওর মনটা ভালো হয়ে যাবে। আমি এই জন্য তাকে ক্লাস ছুটির পরে বসতে বলতাম, কিন্তু ওর এই বিষয়টা আমি কখনো বুঝতে পারি নাই। আমি মোটেও বুঝতে পারছি না, তাহলে সত্যি যদি এই শিক্ষক এই কাজ না করে থাকেন, তাহলে এই কাজটা কে করলো? শুধু আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমি আরো তদন্তে নামলাম। এবার চৌকিদারের কাছে গিয়ে বললাম, এই জয়নাবের বিষয়ে কিছু জানে কিনা। তখন সে বলল, এটা তো আমি জানি না, আমি তো পাহারা দেই, স্কুলের ভিতরে কি হয় সেটা তো আমি জানি না। কিন্তু তার চেহারার মধ্যে ভীতু ভীতু ভাব এবং চিন্তিত মনে হচ্ছিল। আবার আমি তার কাছে জিজ্ঞাসা করি জয়নাবের বিষয়ে, কিন্তু এবারও সে বলে একই কথা। বারবার জিজ্ঞেস করেন কেন? এই সমস্ত বিষয়ে আমি কিছুই জানি না। তখন আমি খুব চিন্তিত হয়ে পড়লাম, কে এই কাজটা করতে পারে। আমি আবার সেই পাহারাদারের কাছে গেলাম এবং তাকে খুব অনুনয় বিনয় করলাম যে, আপনি বলুন, আপনার কোনো ভয় নেই, আমি আপনাকে কিছু টাকাও দেব, কিন্তু আপনি সত্য করে বলেন সেই দিন কম্পিউটার রুমে কি হয়েছিল। তখন চৌকিদার বলল, সেই দিন স্কুল ছুটির পরে সহকারী শিক্ষক আমাকে পাহারা দিতে বললেন এবং ওই শিক্ষক জয়নবের সাথে অনৈতিক কাজ করছে এবং দরজা তালা মারিয়ে ভিতরে বসে খুব নির্যাতন করছে। এরকম মাঝে মাঝে তার সাথে এরকম নির্যাতন করত এবং অন্যান্য পাহারাদাররাও তার সাথে এরকম নির্যাতন করত। তাই সে গর্ভবতী হয়ে ৫ মাসে অসম্পূর্ণ সন্তান জন্ম দিল। এ কথা শুনে কেমন যেন আমার মাথায় আসমান ভেঙে পড়ল। এরপরে সেই শিক্ষকের কাছে আমি আবার গেলাম, কিন্তু সে দেখে সে খুব ভীত অবস্থায় আছে এবং মনে হচ্ছে সে যেন পালিয়ে যাবে কোথাও। কিছুদিনের মধ্যে সেও পরিবার পরিজন নিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে গেল। এটিকে আমি প্রিন্সিপালের অনুপস্থিতিতে অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সাথে আলোচনা করলাম। সকলকে বললাম যেন এই অপরাধের একটা বিচার করা হয়, কিন্তু সকলে বলল, এ নিয়ে বাড়াবাড়ি করার কোনো দরকার নাই, এর বিচার করলে কি হবে? তাহলে কি হয়ে গেল? দেশে কি কোনো বিচার নেই? এই মেয়েটির অবস্থা কি হবে? মেয়েরা শুধু নির্যাতিত হবে, এর কি কোনো বিচার হবে না? এই অসহায় মেয়ের সাথে কেউ কি নেই? কি তার ন্যায় বিচার সে পাবে না? এদিকে প্রিন্সিপাল সাহেবা কেমন মানুষ, কোনো একটা বিচার না করে হজে চলে গিয়েছেন। এরকম হজ করলে বা কি হবে? তিনি একজন নারী হয়ে
নারীর বিচার কেন করলেন না? কেন চাচ্ছেন না? আমাদের প্রত্যেকটা পরিবারের মা বাবার উচিত ছেলে মেয়েদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া। তাই স্কুলে যাচ্ছে নাকি কলেজে যাচ্ছে বা কোথায় যাচ্ছে এগুলা আমার আপনার জানা